কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। চলো দেখি গাণিতিক সমস্যাটি কি বলছে। কোন বিন্দুতে 1, 2, √3 এই ওজনের 3টি বল ক্রিয়া করছে, সাম্যাবস্থার সৃষ্টি করে। বলগুলির যে মধ্যবর্তী কোণ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, এটার ছবিটা যদি আমি আঁকি, যেটা খুবই সহজ, তোমাদের সবারই এটা পারার কথা। মনে করো এই বরাবর একটা বল যাচ্ছে, এই বরাবর একটা বল যাচ্ছে, এই বরাবর একটা বল যাচ্ছে। এরা 3টি বল মিলে সাম্যাবস্থার সৃষ্টি করেছে। মনে করো এখানে 1, এখানে 2 এবং এখানে √3 মানের যে বল সেগুলো যাচ্ছে। আমাদেরকে বলা হয়েছে এদের মধ্যবর্তী কোণগুলো আসলে কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো মনে করো আমি ধরে নিচ্ছি এখানে O পয়েন্ট, এইটুকুর মান হচ্ছে আলফা, মানে 1 এবং 2 যে কোণ তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। আমরা এটার একটা নাম দিতে পারি, ধরতে পারি এই বলটির নাম হচ্ছে P, এটা Q, এটা R। তাহলে দেখো Q এবং P এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা ধরছি আলফা। এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা মানে Q এবং R এর মধ্যে সেটাকে আমরা ধরছি বিটা, এবং এই যে P এবং R এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা ধরছি গামা। তাহলে এখনই এই আলফা, বিটা এবং গামা এই তিনটির মান বের করাটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যে এদের মধ্যে আসলে অ্যাঙ্গেলের মানগুলো কত সেটা আমাকে বের করে দেখাতে হবে। তো একটা জিনিস এখান থেকে কনসেপ্ট যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, তিনটা বল সাম্যাবস্থার সৃষ্টি করেছে, তার মানে হচ্ছে যে কোনো দুটো বল তাদের লব্ধি হবে তৃতীয় বলটার সমান মানের এবং বিপরীতমুখী। তার মানে আমি যদি এখানে P, এখানে Q, এখানে R চিন্তা করি, তাহলে সাম্যাবস্থায় থাকার মানে হচ্ছে P আর Q দুটোর লব্ধি নিলে সেটা R মানের সমান হবে। এইটুকু কনসেপ্ট দিয়ে এখন আমি প্রথম সূত্রটা লিখব, যেখানে আমি ধরে নিচ্ছি P এবং Q আমার দুটো বল যাদের লব্ধি হচ্ছে এই R এর সমান হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু বস্তুটা সাম্যাবস্থায় থাকাটা সম্ভব নয়। তাহলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি, আমরা একটা সূত্র পড়েছিলাম সামন্তরিক সূত্র বলে, যেটা হচ্ছে r² = p² + q² + 2pq cos আলফা। তো এই সূত্রটা আমি যদি এখন আমার এই ছবিটার ক্ষেত্রে লিখি, মানে P এবং Q কে বল ধরে আর কে লব্ধি ধরে লিখি, তাহলে দেখো আমি মানগুলো সরাসরি বসাতে পারি। √3² = হচ্ছে 1² + 2² প্লাস হচ্ছে 2 × 1 × 2 cos আলফা, যেটা আমার প্রথমটা। তো আমি সমতলীয় সূত্রটা প্রথমে লিখে নিলাম যাতে এটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি আমার এই ছবিটার জন্য। তো দেখো এখানে আমি মানগুলো যদি একটু এখন ক্যালকুলেশন করি, এটা 3, 1 + 4 প্লাস এখানে হচ্ছে তোমার 4 cos আলফা। তো দেখো এখান থেকে কি পাওয়া যায়, আমি যদি cos আলফাটাকে একটা সাইডে রাখার চেষ্টা করি তাহলে 4 cos আলফা, 4 cos আলফা ইকুয়ালস আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে 3, এবং টোটাল কত আসে আমি একবারে লিখে দিচ্ছি। এখানে আসবে হচ্ছে -2, আর এই 4টাকে আমি যদি এই সাইডে নিয়ে যাই তাহলে cos আলফা আসবে হচ্ছে -1/2। তাহলে এখান থেকে আলফার যে মান সেটা আমি পাচ্ছি cos ইনভার্স -1/2, যেটার মান আসছে হচ্ছে 120 ডিগ্রি। তো তাহলে দেখো কত সহজেই আমরা প্রথম অ্যাঙ্গেলটার মান পেয়ে গেলাম। এখানে আমি P এবং Q কে দুটো বল ধরেছি এবং R কে তাদের লব্ধি হিসেবে চিন্তা করেছি, যেহেতু তারা সাম্যাবস্থায় আছে। তো তাহলে এখান থেকে আমি আলফার মানটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। তো একইভাবে আমি যদি এবার বাকি বল দুটোর কথা চিন্তা করি, যে এখানে এবং এবার আমি Q এবং R কে
দুটো বল হিসেবে চিন্তা করব যারা ও বিন্দুতে ক্রিয়া করছে, সাম্যাবস্থা যেহেতু আছে তাদের লব্ধি অবশ্যই পি বলটির সমান হবে। তো সেই ক্ষেত্রে দেখো আমি পিটাকে এবার লিখতে পারি পি স্কয়ার ইকুয়াল কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 আর কিউ কস, এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, সরি এটা বিটা হবে, যাই হোক। তো এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে সূত্র লিখে এক একটা মান বের করতে পারি। তো দেখো এখানে আমি যদি পিটাকে লব্ধি হিসেবে চিন্তা করি তাহলে এবং কিউ এবং আর এর মানগুলো আমি এখান থেকে তো অলরেডি সবগুলো বলের মান জানি, শুধু বিটার মানটা এখান থেকে আমার বের করতে হবে ঠিক আগের মতো করি। দেখো পি এর মানটা হচ্ছে 1 স্কয়ার একই কথা, কিউ এর মান হচ্ছে তোমার 2, তাহলে এখানে 4 আসবে, এখানে হচ্ছে তোমার এটা লেখার প্রয়োজন নেই 1 স্কয়ার টু 1 হয়, তো এটা আসবে 4, আর এর মানটা আসবে হচ্ছে আমার 3 যেহেতু আমি স্কয়ার করছি, আর এখানে আসবে হচ্ছে 2 ইনটু, যেহেতু আর এবং কিউ রয়েছে, আর এর মান √3 এবং কিউ এর মান 2, তাহলে 2 ইনটু 2 ইনটু √3 cos থিটা। তো দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখানে আমি শুধু cos থিটাটাকে আলাদা করতে যাচ্ছি, তাহলে cos থিটার সাথে আমার যারা আছে আমি প্রথমে একবারে ক্যালকুলেশন করে ওখানে লিখে দিচ্ছি। 4 এবং 3 যেতে পাশে আছে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, সেটা লিখলাম, তাকে ভাগ দিতে হবে হচ্ছে তোমার 4√3 দিয়ে। এটার মান এসেছে হচ্ছে -√3/2, তাহলে এখান থেকে আমি বিটার মানটা পাবো cos ইনভার্স -√3/2, এটা দেখছি আমি কত আসে, cos ইনভার্স মাইনাস যেহেতু আছে -√3/2 আসবে, এটাকে করলে মান এসেছে বিটা ইকুয়াল 150 ডিগ্রি। তো এখন দেখো এখান থেকে আমি খুব সহজেই বিটার মানটাও বের করে ফেলেছি। একইভাবে আমি যদি সূত্রটা লিখি, এখন অন্য যে আমার অ্যাঙ্গেলটা বাকি আছে গামা, তো আমি আর এবং পি কে যদি বল ধরি তাহলে এই যে আমার কিউ বলটা এটাকে আমরা লব্ধি হিসেবে চিন্তা করতে পারবো। একই সূত্র ব্যবহার করলে আমি কিন্তু এখান থেকে 150 ডিগ্রিটা লিখে রাখছি, এখান থেকে আমি গামার মানটাও পেয়ে যাব, কিন্তু আমার আসলে এত কষ্ট করার প্রয়োজন নেই তৃতীয় কোণটা যে এটা বের করার জন্য, কারণ দুটো কোণ যেহেতু আমি বের করেছি, এটা একটা পয়েন্ট যেহেতু আছে, টোটাল কোণটা মিলে হবে 360 ডিগ্রি। তো আমি দুটো যেহেতু পেয়ে গেছি, 360 থেকে এই দুটোকে বাদ দিলেই কিন্তু আমার গামার মানটা অলরেডি এমনিতেই বের হয়ে যাবে। তো আমি সেভাবেই বের করছি, দেখো 360 বিয়োগ হচ্ছে আমার একটা পেয়েছি 120 এবং আরেকটা 150, তাহলে এখান থেকে গামার মান এসেছে 90 ডিগ্রি। তো এভাবে খুব সহজেই তোমরা তিনটি বলের সাম্যাবস্থার যে সূত্র সেখান থেকে ইজিলি এই মানগুলো বের করতে পারো যে আসলে অ্যাঙ্গেলগুলোর মান কত হবে যদি তোমার হাতে আসলে বলের মানগুলো দেয়া থাকে। তো গামার মানটাও আমরা এখানে লিখে দিচ্ছি, গামা ইকুয়াল 90 ডিগ্রি। দেখো খুব সহজেই আমাদের যে কোশ্চেনটা চাওয়া হয়েছিল যে কোণের মানগুলো নির্ণয় করো, সেগুলো আমরা দেখাতে পারলাম। তো আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ, চলো দেখি গাণিতিক সমস্যাটি কি বলছে। এখানে পি কিউ আর বলত্রয় একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করেছে। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি। আমাদেরকে দেখাতে হবে যে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর বাই √3। তো চলো প্রথমে আমরা একটু গ্রাফিক্যালি জিনিসটা চিন্তা করি। এখানে মনে করো পি বলটা এই বরাবর যাচ্ছে, এর সাথে 60 ডিগ্রি কোণ করে কিউ গিয়েছে, যেহেতু পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো মনে করো এই বরাবর তাহলে সেটা যাবে, এদিকে কিউ যাচ্ছে। এখন পি এবং আর এর মধ্যবর্তী কোণ বলা হয়েছে 150 ডিগ্রি, তো মনে করো সেটা 150 ডিগ্রি মোটামুটি এই ধরনের কোথাও দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 150 ডিগ্রি। দেখো আরেকটা অ্যাঙ্গেল আমাদের যেহেতু দেওয়া নেই, তারপর আমরা চাইলে ওটা বের করতে পারি। এটা হয়তো একটু বেশি সোজা লাগছে আমার কাছে, এখানে একটু এই টাইপের একটা জায়গা দিয়ে এই অ্যাঙ্গেলটা যাবে। আমি একটু ড্রাগ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই বরাবর
এই বরাবর এবং 150 ডিগ্রিটা ধরে নিচ্ছি এই বরাবর গিয়েছে। তো এখন আমাদেরকে বাকি যে অ্যাঙ্গেলটা আছে এটাও বের করে নিতে হবে, না হলে আমাদের যে আমরা লাভের সূত্র সেটা প্রয়োগ করতে গেলে আসলে একটা সমস্যায় পড়ে যাব। তো দেখো এটা কিন্তু খুব সহজেই বের করা যায়। আমরা আগের ম্যাথটাতে যেরকম দেখেছি যে এই দুটো অ্যাঙ্গেল যদি আমি জানি, টোটাল এখানে অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, যেহেতু একটা পয়েন্টে আছে। তো আমি 360 থেকে যদি 60 এবং 150 বিয়োগ করি, তাহলে আমার বাকি অ্যাঙ্গেলটা এসেছে হচ্ছে আমাদের 150 ডিগ্রি। তো এটাও 150, এটাও 150 এবং এটা হচ্ছে 60 ডিগ্রি এসেছে। তো এখন তাহলে পি, কিউ এবং আর এটা এই বরাবর, এই বরাবর এবং এই বরাবর যাচ্ছে, এই বরাবর। তো যাই হোক, এই যদি আমাদের মূল যে দৃশ্যপট সেটা হয়, তাহলে এখান থেকে আমি খুব সহজেই লাভের যে সূত্র সেটা প্রয়োগ করতে পারি। লাভের সূত্র প্রয়োগ করলে আমরা জানি যে বলটাকে আমরা নেই, প্রত্যেকটা বল নেই এবং তার নিচে সাইনের অ্যাঙ্গেল হিসেবে বসাই বাকি দুটো বলের মাঝখানে যে অ্যাঙ্গেল আছে সেটা। তাহলে এখান থেকে আমি আসলে কি লিখতে পারি? লাভের সূত্র প্রয়োগ করলে আমরা পাচ্ছি, এখানে দেখো পি বাই সাইন আর এবং কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা 150, কিউ বাই কিউ যখন নিব তখন আর এবং পি এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে, সেটাও হচ্ছে 150, তাহলে সাইন 150 ডিগ্রি। আর বাই পি এবং কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা নিয়ে কাজ করতে হবে, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমি তাহলে কি লিখতে পারি? আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলের যদি মান বের করি, sin 150 মান সম্ভবত হাফ আসার কথা, হ্যাঁ হাফ আসে এখানে। তাহলে কিউ এর নিচে লিখবে হাফ, sin 150 মান যদি বসাই, আর r বাই sin 60 মান তো সবাই জানো √3/2। তো এখন এখান থেকে একটু খেয়াল করো, আমি যদি এই যে ইকুয়েশনটা পেয়েছি, তিনটা এখানে রাশি আছে, তো এই ইকুয়েশনটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে জিনিসটা কি আসে? 2 দ্বারা ভাগ মানে এখানে যে হাফগুলো নিচে আছে দেখো, এরা যদি আমি উপরে ওঠানোর চেষ্টা করি তাহলে এই 2টা কিন্তু অলরেডি উপরে উঠে আসছে। তো আমি যেহেতু প্রত্যেকটা জায়গায় আমি তোমাদেরকে আরেকটা লাইন তাহলে করে দেখাই, এটা 2p লেখা যায়, 2q লেখা যায়, এটাকে 2r/√3 লেখা যায়। আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই, একবারে বললে তোমরা বুঝতে হয়তো অসুবিধা হবে, তাই আরেকটা লাইন এক্সট্রা করেছি। তো 2 দ্বারা যদি এবার আমি প্রত্যেকটা ইকুয়েশনকে ভাগ করি তাহলে কি আসে দেখো, p = q = r/√3, অ্যাকচুয়ালি যেটা আমাদের প্রমাণে বের করতে বলেছে। তো খুবই ছোট্ট এবং সহজ একটা প্রমাণ, এটা খুব সহজেই তোমরা যদি কোয়েশ্চেনে আসে কিংবা যদি তোমাদের অবজেক্টিভ কখনো আসে তখন তোমরা জাস্ট ছবিটা যদি মাথার মধ্যে আনতে পারো এটা এমনিতেই পারবে। তো লাভের সূত্র প্রয়োগ করে জাস্ট অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক যদি এখান থেকে বুঝতে পারো তাহলে এইখান থেকে বের করে বসিয়ে দিলেই এই অ্যান্সারটা আসবে, যেটা আমাদের কাছে কোয়েশ্চেনে প্রমাণ করতে বলা হয়েছে। তো আশা করছি এই ছোট্ট সহজ সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই Go G8 এর সাথেই থেকো।